আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া রহমতুল্লাহি বারাকাতুহু। বারাকাতুহু। Good evening, sir. Good evening, sir. Hope you all are fine and fit by the grace of Almighty Allah. Alhamdulillah, I'm also fine. So let's start today's ভালোই। class. Student class, Alhamdulillah, I'm fine. Today's class is the 11th class out of 20 classes. So today we will discuss a very important topic, and this is the most important topic of English grammar or English language. Today's topic is about tense. আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যেটা ইংরেজি ভাষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা একটু দেখি আর কি। So now we are going to start the most important part of English language. If you ask me that what's that, then answer is that is tense. আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেন্স। টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে কাল বা সময়। টেন্স অর্থ কাল বা সময়। তো এই কাল বা সময় বলতে যেটা বোঝায়, টাইম মানেও তো কাল বা সময়, টাইম, তাই না? টাইম মানে কি বলেন তো? টাইম তো সময়, সময়টা তো কালের মধ্যেই আছে, স্যার। টেন্সের মানেও কাল বা সময়, আবার টাইম মানে সময়। তাহলে টেন্স আর পিরিয়ড নামে একটা শব্দ আছে, টিফিন পিরিয়ড বলে না, পিরিয়ড মানেও সময়। এখন তাহলে ওইটা, এই টাইম আর টেন্সের মধ্যে পার্থক্য কি? বলে যে কোনো একটা কাজের সাথে সম্পর্কযুক্ত শব্দ, সময়টাকে টেন্স বলে। কোনো একটা কাজের সাথে সম্পৃক্ত এরকম শব্দটাকে টেন্স বলে। টেন্স বলতে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে বোঝায়। কোনো একটা কাজ সম্পন্ন হবে, কোন সময় সম্পন্ন হবে? অতীতে হয়েছিল, না বর্তমানে হয়, নাকি ভবিষ্যতে হবে? এই জাতীয় বোঝানোর জন্য ক্রিয়ার কিছু রূপ ব্যবহার করা হয়, ভার্বের কিছু রূপ ব্যবহার করা হয়, বা ফেলের কিছু সুরত ব্যবহার করা হয়। এগুলোকে টেন্স বলে। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় যেটা, এটাকে প্রকাশ করার জন্য এই কাজটা কি, ক্রিয়া মানে কাজ, কাজটা কি অতীতে হয়েছিল, না বর্তমানে হয়, নাকি ভবিষ্যতে হবে, তা বোঝানোর জন্য ভার্বের কিছু রূপ ব্যবহার করা হয়। আবারও বলতেছি, ভার্বের কিছু রূপ ব্যবহার করা হয়। তো এইটাকে হচ্ছে টেন্স বলে। আচ্ছা, টেন্স কে কি বুঝছেন একবার বলেন তো, একজন আনমিউট করে বলেন কি বুঝছেন। কেউ কিছু বুঝেন নাই? টেন্স কাকে বলে? কোনো কোনো কাজ কাজ সম্পন্ন হয় সম্পূর্ণ বা কোনো সময়কে কাজ কখনো হয়েছিল, হবে ইত্যাদি বোঝানোর জন্য ভার্ব এর বিভিন্ন রূপ, যাকে রূপ বোঝায় তাকে টেন্স বলে। মানে ভার্বের বিভিন্ন রূপ কাজ সম্পন্ন হওয়ার জন্য যে সময়টার মধ্যে বোঝায়, এই সময়টাকে টেন্স বলে। আচ্ছা, আর কে কি বলছেন? একজন ভাই জানাচ্ছেন যে কাজ। কথা আসছে না। এখন কি কথা আসতেছে না? আসা তো কথা ক্লিয়ার শোনাতে পারার কথা। জি জি স্যার, আসছে। ক্লিয়ার। হ্যাঁ বলেন। কোনো কাজ কোনো সম্পন্ন কাজ হয় বা কোনো কাজ সম্পাদনের কখন সময়। হয়েছিল বা হবে তা নির্দেশ করার জন্য ভার্বের যে বিভিন্ন রূপ তাকে টেন্স বা কাল বলা হয়। মাশাআল্লাহ, চমৎকার বিষয়। এখানে কয়েকটা বিষয়। একটা হচ্ছে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়। এমনি টাইম বলতে সকালবেলা, বিকালবেলা, দুপুরবেলা এই টাইমটা বোঝায়, 11টা, 12টা, 3টা। কিন্তু টেন্স কখন? ওই টাইমটার মধ্যে একটা কাজ সংগঠিত হয়েছে, হয়েছে, হবে, বা অতীতে হয়েছিল, এরকম বোঝাতে ভার্বের কিছু রূপ বোঝায়। ভার্ব মানে ক্রিয়া, কাজ, কাজের কিছু, মানে যেই শব্দগুলো দিয়ে কাজ বোঝায় ওই শব্দগুলোর কিছু রূপ আছে, যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন এটা বর্তমানে হয়েছে, হচ্ছে, নাকি অতীতে হয়েছিল, না ভবিষ্যতে হবে। এটা বোঝা যায়, ওই ভাবের সুরত গুলোকেই মূলত টেন্স বলা হয়। আচ্ছা, চলেন আমরা সংজ্ঞা আকারে বইয়ের মধ্যেই পড়ি। আহ, মূলত টেন্স হচ্ছে কাজ সম্পন্ন হওয়ার সময়। কোনো একটা কাজ হবে, সেই কাজ সম্পন্ন হওয়ার সময়। খাওয়া একটা কাজ, গো মানে যাওয়া, যাওয়া একটা কাজ, রান মানে দৌড়ানো, দৌড়ানো একটা কাজ।
কাউকে বিট প্রহার করা, মারা, এটা একটা কাজ। ফাইট লড়াই করা, যুদ্ধ করা, এটা একটা কাজ। রাইট লেখা, ফ্লাই উড়া, গিভ কোনো কিছু দেওয়া, বা টেক কোনো কিছু নেওয়া। এই যে দেওয়া, নেওয়া, উড়া, লেখা, যুদ্ধ করা, মারা, দৌড়ানো, যাওয়া, খাওয়া, এগুলো কাজ কিনা? জি স্যার। এই যে কাজগুলোকে কাজ এই কাজগুলোকে ইংলিশে ভার্ব বলে। কোনো যে শব্দ দিয়ে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, কোনো একটা কাজ করা হয় বা সেটা হয়, এটা বোঝায়, তাকে ভার্ব, ক্রিয়া, আরবিতে ফেল বলে। এটা তো আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, এখন টেন্সে প্রবেশ করার জন্য ভার্ব হলো চাবি শুরু। আপনি যদি টেন্স বুঝতে চান, ওই যে বললাম না, ভার্বের বিভিন্ন রূপ, টেন্স আপনি বুঝতে পারবেন ভার্ব দেখে। কাল অনুসারে ভার্বের 3টা রূপ আছে। আরবিতে যেমন আমরা মাজির জন্য ফালা, মুজারের জন্য ইয়াফালু, আমরের জন্য ইফাল, নাহের জন্য লা তাফাল, এরকম ভার্বের বিভিন্ন রূপ ব্যবহার করি না? আমরের রূপ, নাহের রূপ, মাজির রূপ, মুজারের রূপ আছে কিনা? বিভিন্ন সুরত ব্যবহার করি কিনা সিগার? জি ইংরেজিতে এরকম মোট 3টা সুরত আছে, যেটা দিয়ে একটা দিয়ে বর্তমান বোঝা যায় যে এই কাজটা বর্তমানে হয়। সেটাকে বলে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। আমরা বলেছিলাম অফ মানে কি, মনে আছে? বলছিলাম একটা আলামতে অফ ইজাফত, মানে অফ রয়ের, মানে এর, অফ মানে কি এর এর এর। এর যেই শব্দের শুরুতে অফ থাকে ওর সাথে এর বসে, তাহলে ভার্বের, ক্রিয়ার, নাকি অফ ভার্ব মানে কি ভার্বের, ক্রিয়ার, ফর্ম মানে রূপ, সুরত, অবস্থা, এমন একটা অবস্থা, ভার্বের এমন একটা রূপ, ভার্বের এমন একটা সুরত, বা ফেলের এমন একটা সুরত, ফেলের এমন একটা রূপ, যেটা দিয়ে কি কোন জামানা বোঝা যায়? প্রেজেন্ট। প্রেজেন্ট। জামানা সব ভাষাতেই 3 প্রকার: মাঝি, হাল, মুস্তাকবেল, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বর্তমানকে ইংলিশে প্রেজেন্ট বলে, অতীতকে পাস্ট বলে, আর ভবিষ্যৎকে কি বলে? ফিউচার ফিউচার। তাহলে টেন্স বা ক্রিয়া সম্পন্ন হওয়ার কাল হচ্ছে মূলত 3 প্রকার: হয় কাজটা অতীতে হয়েছিল, অথবা বর্তমানে হয়, আর না হলে হয় ভবিষ্যতে হবে। হবে ক্লিয়ার? টেন্স মূলত কয় প্রকার? টেন্স মূলত কয় প্রকার? মূলত 3 প্রকার। 3 প্রকার মোটা দাগে 3 প্রকার, মূলত 3 প্রকার: একটা প্রেজেন্ট, পাস্ট, আর একটা একটা কি? পাস্ট পাস্ট, একটা ফিউচার ফিউচার। ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার ফিউচার। ফিউচার আচ্ছা, এখন এই এগুলো হচ্ছে টেন্স, কিন্তু ভার্বের 3টা রূপ আছে। এর মধ্যে একটা হলো যেই ভার্ব দিয়ে কাজটা বর্তমানে করা হয় বোঝায় বা বর্তমানে হচ্ছে বোঝায়, তাকে বোঝায় প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। তাহলে প্রেজেন্ট মানে বর্তমান, ফর্ম মানে অবস্থা, অফ মানে এর, ভার্ব মানে ক্রিয়া। তাহলে বাংলায়, সরল বাংলায় আল্লাহ আসে ক্রিয়ার বর্তমান অবস্থা। ভার্বের যে রূপ দিয়ে ক্রিয়ার বর্তমান অবস্থা বোঝায় তাকে বলা হয় ইংলিশে কি? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। কি বলে? প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম অফ ফর্ম ভার্ব প্রেজেন্ট অফ ফর্ম অফ ভার্ব। ভার্ব। হ্যাঁ, এই নামগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। ভার্ব আর ক্রিয়ার যেই রূপ দিয়ে অতীত অবস্থা বোঝা যায়, তাহলে তার নাম কি হবে? ফার্স্ট ফর্ম অফ ভার্ব। ফার্স্ট ফর্ম অফ ক্রিয়ার ভার্ব অতীত অবস্থা, ফার্স্ট ফর্ম অফ ভার্ব। আচ্ছা, মাঝে করিব আছে না, মাঝে করিব নিকটবর্তী অতীত অবস্থা। এইমাত্র করেছে, খেয়েছে, হয়েছে, ধরেছে, আব্দুর রহমান এসেছে, আমি বাজার করেছি। জি স্যার, আমরা পড়া বুঝেছি। এইমাত্র নিকটবর্তী অতীতকালে কোনো একটা কাজ সম্পন্ন হয়েছে এরকম বোঝাতে ভার্বে একটা রূপ ব্যবহার করে। এই রূপটাকে বলে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। ফর্ম মানে অবস্থা, পাস্ট পার্টিসিপল অবস্থা কার? ক্রিয়ার, ভার্বের, ফেলের। ফেলের নিকটবর্তী অতীত অবস্থাটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। তবে এগুলো আরো অনেক ব্যবহার আছে, অনেক জায়গায় এক এক জায়গায় এক এক রকম ব্যবহার হবে, কিন্তু মোটা দাগে এই 3 নামে পরিচিত। ভার্বের 3টা যে অবস্থা, রূপ গুলোর নাম কি কি বলতো? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, প্রেজেন্ট পাস্ট ফর্ম ফর্ম অফ অফ ভার্ব, ভার্ব ফার্স্ট পাস্ট ফর্ম অফ পার্টিসিপল ভার্ব ফর্ম অফ ভার্ব। ফার্স্ট আমি পার্টিসিপল আমি বুঝাইতে পারছি কিনা? ফর্ম অফ ভার্ব ফার্স্ট
টেন্স জি মূলত স্যার, কয় প্রকার? টেন্স মোটা দাগে কয় প্রকার? 3 তিন প্রকার। প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, Past ফিউচার প্রেজেন্ট tense, টেন্স। টেন্স, পাস্ট present, টেন্স, ফিউচার টেন্স। present form of verb ক্রিয়ার প্রেজেন্ট বর্তমান টেন্স, পাস্ট অবস্থা, টেন্স, ফিউচার টেন্স। ফর্ম অফ ভার্ব ক্রিয়ার অতীত অবস্থা, ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব ক্রিয়ার নিকটবর্তী অতীত অবস্থা। আচ্ছা, এখন কথা হলো যেটা বলতেছিলাম যে টেন্স 3 প্রকার, কিন্তু ভার্ব মানে টেন্স 3 প্রকার হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর ভার্বের 3টা রূপ আছে, তার মধ্যে একটা 3টা সুরত আছে, 3টা ফর্ম আছে। একটা ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, একটা পাস্ট ফর্ম অফ ভার্ব, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম প্রেজেন্ট অফ ভার্ব। পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পাস্ট সবাই ফর্ম বুঝতে এন্ড পাস্ট পেরেছেন? পার্টিসিপল। জি এটা স্যার। জি, হচ্ছে টেন্স clear. 3 প্রকার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। কিন্তু এই টেন্স কে বুঝাইতে লাগে কি? ভার্ব। ওই ভার্বের 3টা রূপ আছে, বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, জি। ঠিক আছে, এবার আমরা তাহলে সামনে বাড়ি। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, হ্যাঁ? একটু পরে যা জোড়া তালি লাগাই দিব, তখন যা বুঝবেন যে ও আচ্ছা, এত সহজ। অর্থাৎ আমরা আরবিতে যেরকম মাজির সিগা, মুজারের সিগা, আমর নাহির সিগা বানাই, ইংরেজি ওয়ালারা মোটা দাগে 3টা রূপে বানাই। একটু আগে যেই 3টার নাম বললাম ভার্ব গুলোকে, আমরা ফালা, কারুমা বা দরাবা, এটা শুনে বুঝে ফেলে এটা হচ্ছে মাজির সিগা, তাই না? ইয়াফালু, ইয়াদ্রিবু, ইয়াকরুমু শুনে বুঝে ফেলতে এটা মুজারের সিগা। ইদ্রিব, তারপরে ইফাল, এই জাতীয় শুনলে বুঝে ফেলে এটা আমরের সিগা। অনুভাবে ইংরেজরা ভার্বের 3টা সোধ, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব ক্রিয়ার বর্তমান অবস্থা, আরেকটাকে বলা হয় পাস্ট ফর্ম অফ ভার্ব ক্রিয়ার অতীত অবস্থা, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব ক্রিয়ার নিকটবর্তী অতীত অবস্থা। এখন এই যে একটু আগে আমরা যে টেন্স গুলো পড়লাম, সরি ভার্বের রূপগুলো পড়লাম, এগুলো একটা করে সংক্ষিপ্ত। এই যে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, এটাকে ব্যাকরণবিদরা সংক্ষেপে প্রকাশ করতে V1 ব্যবহার করে। মানে ভার্বের 1 নম্বর রূপ, ভার্বের 1 নম্বর সুরত, ভার্বের 1 নম্বর অবস্থা, যাকে বড় নামে ডাকা হয় প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, সেটাকে সংক্ষেপে বোঝানোর জন্য ব্যবহার করে V1। V1 মানে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। V1 মানে কি? প্রেজেন্ট ফর্ম। Present form of verb. বাক্যের Present মধ্যে প্রেজেন্ট একটা ফর্ম, তারকিব, আমরা যে আরবিতে যেরকম তারকিব লিখি, ফেল, ফাইল, মাফুল, এরকম ইংলিশের মধ্যে কিছু পরে আমাদের তারকিব আসবে। ওই তারকিবের মধ্যে কোথাও আপনি V1 দেখলেন, তাহলে কি বুঝবেন? প্রেজেন্ট ফর্ম অফ প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। ভার্ব। প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। শুধু লেখা আছে V2, তখন আপনি বুঝে নেবেন পাস্ট ফর্ম অফ ভার্ব। বাক্যের মধ্যে লেখা আছে V3 বা ব্যাকরণ বইয়ের মধ্যে লেখা আছে V3, তাহলে কি বুঝবেন? পাস্ট ফর্ম অফ ভার্ব। পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। এই 3টা নাম আমাদের অনেকবার লাগবে। এক ভাই একটু আগে অভিযোগ করছে যে স্যার যে দ্রুত পড়াইতেছে, বুঝতেছে মানে প্র্যাকটিস করতে কষ্ট হয়ে যাইতেছে, আমি কি করব? এই দেখেন প্রতিদিন কমতিছে, প্রথমে 22, 18, এখন তো মনে হয় কত, এই যে 15 মানে আপনারা 13 জন আছেন। আজকে এত করে বুঝাইলাম, যে ভয়েস দিলাম যে আপনারা উপস্থিত থাকেন, আজকে টেন্স পড়াবো। আর আজকের এই টেন্সটা যারা বুঝবে না, এর পরবর্তীতে তাদের কাছে আমার সব ক্লাসগুলো অগোছালো মনে হবে, বুঝতেছেন? আর আজকে যারা টেন্সে আছেন, এদের অবস্থাটা অনেক ভালো লাগবে। আচ্ছা যাক, এগুলো নিয়ে অপ্রয়োজনীয় কথা আমার কাছে এখন চলেন। আমি বলছি যে আপনি 1 ঘন্টা কি সময় দিতে পারেন না আমার গ্রুপের মধ্যে প্র্যাকটিস করার জন্য? আপনি বইটা নিয়ে কি 10 মিনিট 15 মিনিট বের করতে পারেন না? যে আপনি এত পড়া দিয়ে দিছি যে আপনি ওই 10 মিনিট বের করে পড়া গ্রুপের মধ্যে দিতে পারেন না? কেউ তো একটা লাইনও বলেন না, 1 মিনিটও ব্যবহার করেন না, গ্রুপে 1 মিনিটও প্র্যাকটিস করেন না। সারাদিনে এমন কি কাম করেন যে আধা ঘন্টা 1 ঘন্টা বের করতে পারেন না? ইংলিশের মতো একটা ভাষা শিখবেন, ওই আগ্রহটা আছে, কিন্তু সময় বের করতে পারে না। আচ্ছা বুঝলাম, আপনি বের করে একা একা পড়ে উল্টায় ফেলতেছেন, ওই উল্টানোটা আমাদেরকে একটু সাথে নিয়ে উল্টান না, আমরা একটু উদ্বুদ্ধ হই আপনার কাছ থেকে। আচ্ছা যাও, তাহলে ভার্বের 3টা রূপ, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব এটাকে সংক্ষেপে V1 বলে, পাস্ট ফর্ম অফ ভার্ব ক্রিয়ার অতীত অবস্থা যেটাতে বোঝা যায় এটাকে সংক্ষেপে V2 বলে, পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা এটাকে সংক্ষেপে V3 বলে। গ্রামার বইগুলোতে আপনি পাবেন সাবজেক্টকে সংক্ষেপে S দিয়ে বোঝায়,
সাবজেক্ট প্লাস ভি ভার ওয়ান, সাবজেক্ট ভি ওয়ান প্লাস অবজেক্ট, ঠিক আছে? এখন এই সাবজেক্ট মানে হলো ফাইল, ভার্বের ভি ওয়ান মানে হলো ফেলের 1 নম্বর রূপ, মনে করেন মুজারের রূপ আর কি, এরকম বর্তমানের। আর অবজেক্ট মানে হচ্ছে মাফুল, একটু পরে আমরা দেখাই দিব, বলছি না বারবার যে আরবির সাথে মিল রেখে, আরবির সাথে মিলায় বলতেছি কিনা, যারা জি স্যার আলেম আছেন বুঝতেছেন কিনা? জি জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। এখন যেটা হলো এই তিনটার নামটা মনে রাখবেন: প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। আচ্ছা, এখন আমরা যেমন আরবিতে সরফে সগীর টানছিলাম, দরাবা ইয়াদ্রিবু দরবান ফাওয়া দরিবুন আলাম নমিনু ইদ্রিব নাহিয়ানু লা তাদ্রিব, আমরা পড়ছিলাম কিনা এইভাবে একটা সরফে সগীর জি টানছিলাম না? জি জি। ওখানে আমরা দরাবা হচ্ছে মাঝের সিগা, ইয়াদ্রিবু মুজার সিগা, ইদ্রিব আমরের সিগা, লা তাদ্রিব নাই সিগা, মাথার মধ্যে অটো একটা সেট হয়ে গেছিল। ইংরেজিতে এরকম একটা ছোট্ট সরফে সগীর আছে, যে কোনো ভার্ব নিলে, যে কোনো ফেল নিলে, যে কোনো ক্রিয়া নিলে, ইংলিশে যে শব্দগুলো দিয়ে কাজ বোঝায়, ডু মানে করা, ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, প্লে মানে খেলা করা, স্লিপ মানে ঘুমানো, রাইট মানে লেখা, এরকম মানে যে কোনো ধরনের আপনি শব্দ নিলেন যেটা দিয়ে কাজ বোঝা যায়, এগুলোকে ইংলিশে ভার্ব বলে। ক্লিয়ার? এখন এই ভার্বের 3টা সুরত যে আমরা বললাম, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, এই যে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই প্রেজেন্ট ফর্ম অফ ভার্বটাকে মূলত বলে মেইন ভার্ব। প্রেজেন্ট ফর্ম অফ ভার্বটাকে কি বলে? এটাই মেইন, মেইন এর ভার্ব থেকে পরে এগুলো তৈরি হয়। মেইন ভার্ব বা এর আরেকটা নাম আছে প্রিন্সিপাল ভার্ব, যেটাই মেইন ভার্ব সেটাই প্রিন্সিপাল ভার্ব, সেটাই প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, সেটাই ভি ওয়ান। ক্লিয়ার? জি জি স্যার। স্যার এই যে এখানে দেখেন ভি ওয়ান লেখা আছে, হ্যাঁ ভি ওয়ান লেখা আছে, মেইন ভার্ব ভি ওয়ান। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট ফর্ম অফ ভার্ব, যেটাকে সংক্ষেপে অতীত ক্রিয়ার অতীত অবস্থাকে সংক্ষেপে ভি টু বোঝায়। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, এটাকে সংক্ষেপে ভি থ্রি বলে। এখন কথা হলো যেটা, আমরা এখানে একটা ছোট্ট সর্ভে সই করবো, যেমন ডু করা, করা যদি কাজটা আমরা নিতে চাই তাহলে ইংলিশে ভার্ব হিসেবে কি নিব, শব্দ হিসেবে কি নিব? হাই কি স্যার করা, করা, করাকে ইংরেজিতে ডু বলে। ডু কোনো একটা কাজ আমি করি, আমি কাজ করি, এই করা বুঝাইতে কি বোঝায়? ডু আই ডু ব্যবহার স্যার করবো। ডু স্যার হ্যাঁ, ডু ভার্ব ডু ভার্ব ব্যবহার করবো। আমি খাই, মনে করেন খাওয়া বিজনেসটা বুঝাইতে আমরা কোন ভার্ব ব্যবহার করব? ইট। স্যার ইট ভার্ব ইট যাওয়া বুঝাইতে গো ভার্বটা ব্যবহার করব, তাই তো? জি জি স্যার স্যার। তো ওইভাবে ডু করা। তো এখন এটার সাথে আমরা 3টা বাক্য পড়ে ফেলবো, ওই যে যেমন দরাবা ইয়াদ্রিব দরবান, এরকম যেটা পড়ছিলাম, এখানে 3টা শব্দ দিয়ে বা 3টা ভি ওয়ান ভি টু ভি থ্রি, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, এই 3টা দিয়ে একটা সরফেস সগীর হয়। যেমন ডু, ডিড, ডান ডান ডান। এখন কথা হলো, এটা তো স্যার আমরা মাঝি থেকে মুজারে আমর নাহি বানানোর নির্দিষ্ট নিয়ম আছে, কিন্তু ইংরেজিতে কোনো নির্দিষ্ট নিয়ম নাই। ইংরেজিতে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মে বানানোর নির্দিষ্ট কোনো নিয়ম নাই। একজনের সাথে নিয়ম মিলতেও পারে, একজনের সাথে নাও মিলতে পারে। যেমন এই যে এখানে একটা শব্দ আসবে, কোথায়? গো। আমরা যদি গো শব্দটা নিই, মাঝখানে নিচের দিকে দেখেন, গো মানে কি? যাওয়া। গো, যাওয়া স্যার গো গো এন্ড গান মানে যাওয়া। গো, ওয়েন্ট, গন, go went gone, গন and go, হ্যাঁ gone। আমরাও গান পড়ে আসছি, কিন্তু এখন ভালো উচ্চারণ হচ্ছে gone। go, go, go went gone। এই যে go went gone, দেখেন 3টা শব্দ কি একই রকম না 3 রকম? 3 রকম স্যার 3 রকম। এখানে বানানোর নির্দিষ্ট কোনো নিয়ম নাই, এই কারণে এগুলোকে মুখস্থ হতে হয়। কয়েকটাতে মিলবে, কয়েকটাতে মিলবে না। কোনো জায়গায় যা দেখবেন ভি ওয়ান ভি টু ভি থ্রি একই, কোনো জায়গায় যা দেখবেন ভি ওয়ান আর ভি টু ঠিক আছে, কোথাও যা দেখবেন ভি টু আর ভি থ্রি একই। আমি বুঝাইতে পারতেছি? জি স্যার যেমন মনে করেন একটা শব্দ কাট, কাট মানে কাটা, সিইউটি, কাট, 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 কাট। ভি ওয়ানও কাট, ভি টু ও কাট, ভি থ্রি ও কি ভিতরিও কাট কাট। কাট আবার এখানে দেখেন
প্লেই প্লেড, প্লেই প্লেই Play. প্লেড। দেখেন V2 আর V3 একই কিনা? জি একই স্যার। Yes, sir. আবার গো, ওয়েন, গন, এটা তিনটা তিন রকম কিনা? জি Yes, sir. গো এন্ড তাহলে গন তিন রকম। হ্যাঁ, তাহলে ভার্বের অনেক সময় দেখা যায় একটা সুরতে সবার জন্য ব্যবহার হয়, কখনো দুটা সুরত ব্যবহার হয়, কখনো তিনটা সুরত হয়। এখন এটা কখন কোনটা, এটা নির্দিষ্ট কোনো নিয়ম নাই, এই জন্য মুখস্থ করতে হয়। তো মুখস্থ নিয়মটা জেনারেলরা যেভাবে করে এই অংশটা, প্রত্যেক ইংলিশ গ্রামার বইয়ের সাথে এরকম ভার্বের একটা পেজ থাকে, বই থাকে। সেটা ক্ষেত্রে কি হয়, ডু করা, ডু ডিড ডান, ইট খাওয়া, ইট অ্যাট ইটন, প্লে খেলা করা, প্লে প্লেড প্লেড, সিং গান করা, সিং স্যাং সাং, ড্রিঙ্ক পান করা, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, ফ্লাই উড়া উড়ানো, ফ্লাই ফ্লু ফ্লোন, গো যাওয়া, গো ওয়েন্ট গন, সিট বসা, সিট স্যাট স্যাট, সেই বলা, সেই সেইড সেইড, স্পিক কথা বলা, স্পিক স্পোক স্পোকান, স্ট্যান্ড দাঁড়ানো, স্ট্যান্ড স্টুড স্টুড। ও আপনাদের বলতে বলেছি, এটা আছে হচ্ছে 126 পেজে, 26 না 28, দেখেন তো, মনে হয় মেবি 26 পেজে বইয়ের, সবার সামনে বই 73 আছে না? পৃষ্ঠা খুলতেছি বাবা। 126 পেজে শেষের দিকে, হ্যাঁ, ভাগগুলোকে এক সাইডে রাখছি আমরা 126 পেজে, আর ওইখান থেকে এই যে 71 পেজে একটু আপ ডাউন করবো আর কি। পাইছেন 126 পেজে? জি স্যার, থ্যাঙ্কস। কততে আছে, 126 না 28, কততে আছে? আর 26 নাই স্যার। 26 নাই, 27 28 দেখেন তো। 26 27 28 আমি করতে পারি। নাই নাই পার নাই। পিছনের আর সাথে জি দাঁড়ান। স্যার। কত নম্বর পৃষ্ঠায় পাইছেন? ও সরি 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 সরি, আমি 169 স্যার। 100 100 তো 26 69 তো, আমি তো বোকা, 169, আমি এক্সট্রিমলি জি সরি। স্যার 169। 169 পেজে দেখা আছে, এই সাইডে শুধু ভার্ব গুলো রাখছি, হ্যাঁ 169 পেজ আছে, জি সরি, আই এম এক্সট্রিমলি সরি ফর রং ইনফরমেশন, রং ইনফরমেশন প্রোভাইড করার জন্য দুঃখিত। এখন যেটা, যে 169 পেজে দেখেন এই পেজটা আছে, তো ডু ডিড ডান, কোনোভাবে স্পিক স্পোক স্পোকান, স্ট্যান্ড স্টুড স্টুড, এগুলো হচ্ছে এরকম ভাবে আমরা এক এক দিন এক একটা করে পেজ দিব, হ্যাঁ, এখানে পেজ গুলো আপনারা পড়বেন, আমরা কতগুলো নমুনা দেখা দিব, এরপরে এগুলো উচ্চারণ দেওয়া আছে, আপনি পড়ে নিতে পারেন। এখন এই V1 V2 V3 মনে রাখার ইয়ে হলো, আমার দরকার হচ্ছে খাওয়া, খাওয়াটা যা খুঁজে পেলাম, ইট মানে খাওয়া, খাওয়া বোঝাতে ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করা হয় যাকে উচ্চারণ করা হয় ইট। মানে এর তিনটা রূপ আছে, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইট, অ্যাট, ইটন। যখন ইট বলবো তখন বুঝবো এটা V1, যখন অ্যাট বলবো যখন এটা বুঝবো যে V2, আর যখন ইটন বলবো তখন বুঝবো V3। যে সমস্ত বাক্যে V2 আর V3 একই, এটা বাক্যের ধরন বলে দেবে যে এটা V2 এটা V3। যেখানে তিনটা একই, কাট কাট কাট, পুট পুট পুট, ঠিক আছে, এরকম যেগুলোতে সবগুলো একই, সেগুলোর ক্ষেত্রে আপনার ওই বাক্যের সিয়াক বলে দিবে, যে আকপিস বলে দিবে যে এটা V1 নাকি এটা V2 না V3। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই এই ফেল গুলো একজন পড়েন তো দেখি, কে কি বুঝলেন, পড়েন তো একজন। ডু করা, কিভাবে ডিড দা স্যার। ডু ডিড ডন, ডু ডিড ডান। ডান ডান, ডু করা, এভাবে একবার ইংলিশ প্রথম ওয়ার্ডটা ফেলটা উচ্চারণ করবেন, করে বাংলা বলবেন, যেমন ডু করা, তারপর বললেন ডু ডিড ডান, মাথার মধ্যে ডু হচ্ছে প্রথম যে শব্দটা এটা V1, যেটা পরে বলতেছে ডিড এটা V2, ডান যেটা বলতে 3 নম্বর এটা V3, এটা মাথায় রাখবেন। জি বলেন। ডু করা, ডু ডিড ডান। জি, তারপর ইট বলেন। খাওয়া, ইট অ্যাট, ইট ইট এটা, খাওয়া, ইটন। ইট অ্যাট ইটন। ইট অ্যাট ইটন, প্লে খেলা করা, প্লে প্লে খেলা প্লে করা, খেলা প্লে করা, প্লে প্লেড প্লে প্লেড, খেলা করা,
প্লে সিং প্লে গান করা, প্লে সি সিং স্যাং সিং গান করা, স্যাং সিং স্যাং ড্রিঙ্ক সং পান করা, সাং 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 সং মানে গান, আর এখানে হচ্ছে সিং স্যাং সাং, সিং স্যাং সাং, চাং চুং চুং এর মতো, হ্যাঁ। সিং স্যাং সাং, সিং মানে ড্রিঙ্ক গান করা, ড্রিঙ্ক সিঙ্গার, পান করা, সিঙ্গার মানে কি, সিঙ্গার মানে কি ড্রিঙ্ক গায়ক। বললে তাহলে সিং স্যাং সাং, জি। ড্রিঙ্ক, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক, পান করা, সিং ড্রাঙ্ক, পান করা, সিং ড্রাং ড্রাঙ্ক ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। ফ্লাই ফ্লাই উড়া, উড়া, উড়ানো, ফ্লাই উড়া, ফ্লো ফ্লোন, পাখি নিজে উড়ে আর আমরা ঘুরি উড়াই, বিমান উড়াই। তা ফ্লাই মানে উড়া, উড়ানো, লাজেম মুতাদ্দি দুটাই, এটা নিজে উড়ে আর একটা অন্য কাউকে নিয়ে উড়াই, এই দুটোই। ফ্লাই উড়া, উড়ানো, জি। ফ্লো ফ্লোন, ফ্লাই, ফ্লু, ফ্লোন। গো যাওয়া, হ্যাঁ, গো ওয়ান্ট গন, ওয়েন্ট, ওয়েন্ট, গন, গো, ওয়েন্ট, গন। ওয়েন্ট সিট বসা, সিট সেট সেট, সে বলা, সে সেইড সেইড, স্পিক কথা বলা, স্পিক 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 অন স্পোকেন, স্ট্যান্ড আচ্ছা, দাঁড়ানো, স্ট্যান্ড স্টড স্টড, স্টুড, স্টুড, স্ট্যান্ড, স্টুড, স্টুড, স্ট্যান্ড, স্টুড, স্টুড। স্টুড, রান মাশাআল্লাহ, দৌড়ানো, চমৎকার। রান রান, আচ্ছা, এতক্ষণ যেগুলো বুঝলেন হিবে জিবে, চলেন এবার আমরা সহজ যাত্রায় চলে যাই, হ্যাঁ। অনেকে মনে হচ্ছে স্যার এটা কি বুঝালো, অতটুকু না বুঝালে আমার হচ্ছিল না। তাহলে আমরা বুঝলাম প্রেজেন্ট ফর্ম অফ ভার্বটাকে ভি ওয়ান বলে। ভি ওয়ান কি, যেমন ডু মানে করা, প্রেজেন্ট যাওয়ার ফর্ম, ইংরেজি হচ্ছে গো, ইট খাওয়ার ইংরেজি প্লেস হচ্ছে ইট ইট, এগুলো ড্রিঙ্ক হচ্ছে সব প্লে ভি গো ওয়ান। সিট সাইজ সিক্স এর টাইমস ভি টু রান, কে, ডু এর ভি টু হচ্ছে ডিড, ডিড গো এর ভি এটা টু হচ্ছে প্লে ওয়েন্ট, সেন্ড, আর ইটার ভি টু হচ্ছে অ্যাট, এটা ঠিক আছে। সিটে বরং সাত, আর ভাই আপনি পড়তেছেন, আচ্ছা যাক। ভি থ্রি হচ্ছে ডান, গন, ইটন। আমরা যদি এইভাবে দেখি, তাহলে ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ডু, ডিড, ডান, একটু আগে যেটা দেখলাম, গো, ওয়েন্ট, গন, ইট, অ্যাট, ইটন, তোর মাথা রাখবো প্রথম যেটা, এটা ভি ওয়ান, পরেরটা ভি টু, পরেরটা ভি থ্রি। ক্লিয়ার? এটা হলো ভার্ব ফেলের ক্ষেত্রে। এখন আসেন ইংরেজিতে একটা মূল স্ট্রাকচার আছে, দরাবা, জাইদুন, আমরন, যেমন আরবির একটা স্ট্রাকচার বা একটা তার্কিক। দরাবা কি, ফেল, জায়েদ ফাইল, আমর মাফুল। ইংরেজিতে এরকম একটা স্ট্রাকচার আছে, একবারে মেইন স্ট্রাকচার। সেটা হচ্ছে প্রথমে আসে সাবজেক্ট, আরবিতে ফেল আগে আসে, তারপর ফাইল, তারপর মাফুল। ইংরেজিতে আগে আসে সাবজেক্ট, সাবজেক্ট মানে ফাইল, কর্তা। যে কাজটা করে তাকে ইংরেজি ভাষায় কি বলে, ফাইল, সাবজেক্ট। ইংলিশে সাবজেক্ট বলে। বলে, সাবজেক্ট, ফাইল তো আপনি আরবিতে বলবেন। আর সাবজেক্ট মানে, ইংলিশে সাবজেক্ট হ্যাঁ ইংলিশে সাবজেক্ট বলে। এই টেন্সের ক্ষেত্রে এমনি সাবজেক্ট মানে একটা বিষয়, এটা কোনো সাবজেক্টই না, মানে এটা কোনো ব্যাপারই না। আবার বাংলা ইজ এ সাবজেক্ট, ইংলিশ ইজ এ সাবজেক্ট। বাংলা একটা সাবজেক্ট কিনা, একটা আলোচ্য বিষয়। তো অনেক জায়গা বিশেষে ভিন্ন হবে। এখানে টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট বলতে কি বোঝায়? সাবজেক্ট মানে ফাইলকে বোঝানো হয়, ফাইল বোঝায়, হ্যাঁ, নাউন ফাইলকে বোঝায়। বোঝায়। যে ক্রিয়াটা সম্পন্ন করে, যে কাজ করে, কর্তা স্যার, মানে কর্তা। ফেলের, ফেলের কাজটা যার দ্বারা সম্পন্ন হয় সে হচ্ছে ফাইল, এটাকে ইংলিশে সাবজেক্ট বলে। ক্লিয়ার? Yes, ইয়েস স্যার। আমরা আগে পড়ে আসছি ফেলকে ভার্ব বলে, আর মাফুল যেটা, যেটা বাংলায় কর্ম বলে, সেটাকে ইংলিশে অবজেক্ট বলে। কি বলে? অবজেক্ট, অবজেক্ট। তাহলে সাবজেক্ট মানে ফাইল, ভার্ব মানে ফেল, অবজেক্ট মানে মাফুল। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস স্যার। জি, সাবজেক্ট মানে ফাইল, ফাইল, ভার্ব হ্যাঁ, মানে ফেল, অবজেক্ট মানে মাফুল। হ্যাঁ, ক্লিয়ার। এটাও বোঝার পরে আপনি খালি এখানে ইয়েস মনে রাখবেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট প্রথমে কাজটা যে সাবজেক্ট করে ভার্ব সে আসবে অবজেক্ট, সবার আগে। মনে করেন আব্দুর রহমান ভাত খায়, সাবজেক্ট কে, আব্দুর রহমান, এটা চলে আসবে শুতে। কাজ কি, খাওয়া, খাওয়াটা আসবে মাঝখানে।
আর মাহফুলকে ভাতটা যাবে শেষে, বুঝতে পারছেন? জি স্যার। তখন আসবে আব্দুর রহমান ইটস রাইস, আব্দুর রহমান ভাত খায়, ইটস রাইস। রাইট। আচ্ছা, এত করে কিছু জিনিস বুঝালাম, এবার চলেন আমরা বইগত ভাবে বুঝি, প্রাতিষ্ঠানিক ভাবে। কোনো কাজ সম্পন্ন হয় বা কোনো কাজ সম্পন্ন হয়েছিল, বর্তমানে হয়, অতীতে হয়েছিল বা ভবিষ্যতে হবে, তা নির্দেশ করার জন্য ভার্বের যে বিভিন্ন রূপ বোঝায় তাকে টেন্স বা কাল বলে। একটা জিনিস একটু আগে দেখছেন কিনা, ভার্বের কয়েকটা রূপ চিনে আসছি। একটা রূপ V1, একটা V2, একটা V3, মনে আছে? জি স্যার। Yes, sir. স্যার। ভার্বের এই রূপগুলো শুরুতে আবার আরো কিছু পরিবর্তন হইতে পারে। যেমন যদি উইল চলে আসে, তাহলে মুস্তাকবেল ভবিষ্যতের অর্থ বোঝাবে। যেমন ডু মানে করা, আর উইল ডু মানে করব। আই ডু আমি করি, আই উইল ডু আমি করব। আবার অনেক কিছু আসতে পারে। আবার এই মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, ডু থেকে ডুইং, গো থেকে গোয়িং, ইট থেকে ইটিং, বুঝতেছেন? এই যে বিভিন্ন সুরত হইতেছে, এই সুরত গুলোকে দ্বারা, ডু দ্বারা কাজটা কখন বোঝায়, বর্তমানে হয়েছে বোঝায়। ডিডের দ্বারা কাজটা মাঝি বাইদে অতীতে কোনো এক সময় হয়েছিল বোঝায়। ডানের দ্বারা কাজটা এইমাত্র হয়েছে, নিকট অতীতে, এইটা বোঝায়। ক্লিয়ার? এই যে ফেলের ভার্বের বিভিন্ন রূপ ব্যবহার করা হইতেছে, বর্তমান বোঝানোর জন্য এক রূপ, অতীত বোঝানোর জন্য এক রূপ, নিকটবর্তী অতীত বোঝাতে আরেক রূপ, এই যে বিভিন্ন রূপ ব্যবহার করা হইতেছে, এটাকেই মূলত টেন্স বলা হচ্ছে। তবে সংক্ষেপে আমরা বলতে পারি ভার্ব বা ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে, নাকি? ফেলে ওকে হওয়ার টাইমটাকেই তো জামানা বলে, নাকি? জি স্যার। এরকম হইতেছে এখানে ভাব ভার্ব ক্রিয়া বা ক্রিয়ার সম্পন্ন সম্পন্ন হওয়ার টাইমটাকে হওয়াকে টেন্স বা কাল বলে। ক্লিয়ার? আচ্ছা, এখন মনে করেন টেন্স প্রথমত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, যেটাকে বর্তমান বা হাল; পাস্ট টেন্স, অতীতকাল মাঝে; আর ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল মুস্তাকবেল। কারণ এই প্রেজেন্ট টেন্স বলতে কি বোঝায়? কোনো ভার্ব আছে, যে ভার্ব বা ফেল বা ক্রিয়ার কাজ বর্তমান কালে সম্পন্ন হয়, এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। কোনো একটা ভার্ব দিয়া, কোনো একটা ক্রিয়া দিয়া কাজটা বর্তমান কালে সম্পন্ন হয়, এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। তাকে কাকে? ওই ভার্বের রূপটাকে, ওই ভার্বটাকে, বুঝতেছেন? জি স্যার। দেখেন, বর্তমানে আই এট রাইস, অতীতে আই এট রাইস, ভবিষ্যতে আই উইল ইট রাইস। দেখেন আই সব জায়গাতে ঠিক আছে, রাইসও ঠিক আছে, মাঝখানে পরিবর্তন হচ্ছে ইট, এট, উইল ইট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপরটা আসেন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। নেক্সট ওয়ান হচ্ছে পাস্ট টেন্স। যদি কোনো ভার্ব, ফেল বা ক্রিয়ার কাজ অতীতকালে সম্পূর্ণ হয়েছিল, ওই ফেল দিয়ে যদি এরূপ বোঝায়, তখন তাকে পাস্ট টেন্স, অতীতকাল বা মাঝি বলে। যেমন আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আর যদি ওই ভার্ব দিয়ে কোনো কাজ ভবিষ্যতে সম্পন্ন হবে এরূপ বোঝায়, তখন ওই ভার্বটাকে ফিউচার টেন্স বলে। যেমন আই শ্যাল ইট রাইস বা আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। এই প্রত্যেকটা টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বান্দা প্রেজেন্ট টেন্স কাকে বলে? প্রেজেন্ট টেন্স যে হলো যে কাজটা যে ভার্ব ভবি- ক্রিয়া যে কাজটি ভার্ব ভবিষ্যৎকালে দিয়ে, সম্পূর্ণ হবে। যে ভার্ব দিয়ে কাজটা অতীতকালে হয়েছিল, এটা হচ্ছে পাস্ট টেন্স। যে ভার্ব দিয়ে কাজটা বর্তমানকালে বর্তমানে সম্পন্ন হবে হয় স্যার। বোঝায়, এটা প্রেজেন্ট টেন্স। আর যেটা ভবিষ্যৎ হবে বর্তমান ফিউচার। হওয়া বর্তমানে এটাকে প্রেজেন্ট টেন্স বলে। প্রেজেন্ট টেন্স, ভবিষ্যতে যেটা হওয়া করা বোঝায় ফিউচার। বুঝায় কি যে ভার্ব যে ভার্বের কাজটা ভবিষ্যৎকালে সম্পূর্ণ হবে এরূপ বোঝায়। কারো বুঝতে অসুবিধা হয়েছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আলহামদুলিল্লাহ। না স্যার, ওকে। একটা বাক্য দেখবেন, বাক্যটা দেখে আপনি বুঝে ফেলবেন। বাক্যের দিকে মূল নজরটা থাকবে ফেলে, মানে একটা বাক্যের মধ্যে আপনার কি কি আছে। একটা বাক্যের মধ্যে আপনার এই ফাইল থাকবে, মানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। আপনার মূল ফোকাস থাকবে, পার্থক্য করবেন কি দিয়ে বললেন তো? ফেল দিয়ে। ভার্ব। ভার্ব দেবে স্যার, ভার্ব। ভার্ব দিয়ে, বুঝতে পারছেন? আই সব জায়গাতে ঠিক রেখে
ইট ঠিক রেখে ভার্বটা পরিবর্তন হয়ে বর্তমান, অতীত, ভবিষ্যৎ হতে পারে। যেমন আমি যদি ইট বলি, আই ইট রাইস, তোর বর্তমান বুঝাবে, বর্তমানে আমি ভাত খাই। আই I ate এট rice. রাইস, অতীতকালে আমি ভাত আমি খেয়েছিলাম। I will আর eat rice. আই উইল ইট রাইস, আমি ভবিষ্যতে ভাত খাবো। ভাত খাবো। আচ্ছা বলেন তো, প্রত্যেকটা বাক্যেই তো আমার আইটাও ঠিক ছিল, ইটটাও ঠিক ছিল। সরি, এটা তো রাইস, রাইস ইট না, Rice. অবজেক্ট হচ্ছে রাইস। সাবজেক্ট এবং অবজেক্ট দেখেন তো সব তিন জামানাতে একই কিনা? জি স্যার। পার্থক্য হচ্ছে ফেলে, এই জন্য ভার্বে। এই ভার্বে, ভার্বটা এই জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এখন এই তো স্যার, স্যার ভার্ব তো মুখস্থ করা ছাড়া বিকল্প কোনো পথ নাই না স্যার? কোনো বিকল্প কোনো পথ নাই। শুনতে শুনতে কিছু ব্যবহার করতে হতে, যে বললাম না, ইংলিশটা তো এখন সহজ। আপনি খাওয়ার ইংরেজি কি জানেন, যাওয়ার ইংরেজি জানেন, ঘুমানোর ইংরেজি যে স্লিপ, এটা অনেকবার শুনছেন জীবনে, শোনেন নাই? জি ইয়েস স্যার। স্যার। রিড মানে পড়া, এটাও শুনছেন। প্লেয়ার মানে খেলোয়াড়, তা যে খেলে প্লে করে তাকে প্লেয়ার বলে। তাহলে প্লে শব্দটা শুনছেন, শুনছেন কিনা? রান্না করার Yes, শুনেছি ইংরেজি স্যার। কি বলেন তো, রান্না করার ইংরেজি কি? খুব গেটিং। কুক। কুক মানে রান্না করা, Cook. এই যে পারেন। আচ্ছা, যে গাড়ি চালায়, ড্রাইভ করে, ড্রাইভ শুনছেন কিনা? Drive. জি। সাঁতার কাটার ইংরেজি কি বলেন তো? সুইমিং সুইম। পুল তো কেউ শোনেন নাই, সুইম। সুইমিং পুল কেউ নাম শুনছেন? Swim. জি। জি, নাম শুনছি। সুইম, জি নাম শুনছে। ওই সুইমিং পুল হচ্ছে যেখানে সাঁতার কাটার জায়গা যেটা। সাঁতার তাই কাটা হয়। সুইম মানে সাঁতার কাটা নাকি? ইয়েস জি। স্যার। আচ্ছা, এইরকম ভাবে দেখবেন যে আপনি অনেক শব্দ পারেন, অনেক শব্দ। তাহলে আপনার ভয় লাগায় রাখছে মনের মধ্যে, আপনি জানেনও না যে আপনি আসলে কি কি জানেন। এখন এই প্রত্যেকটা টেন্স, যেটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আমি আপনাকে এমন ভাবে বুঝাচ্ছি, আপনার যদি মনোযোগ থাকে, আপনি যদি দিল থেকে এটাও অনুভব না করেন, তো স্যার কি বোঝাতে, স্যারের বক বক স্যার করুক, আমার বোঝার দরকার নেই, তাহলে তো আলাদা বিষয়। আর না হলে আপনি, যেটা মানুষ অনেক দিন ধরে বুঝতে পারে না, সেটাকে আমি আপনাকে আজকের একটা ক্লাসের পরে অনেক কিছু বুঝে ফেলবেন। 3টা 4টা ক্লাসের পরবর্তীতে আপনি বলবেন যে সারা জীবনের জন্য টেন্স বুঝছি, এটা বুঝার মতো বুঝছি। নাহলে মানুষ এগুলো খালি সারাদিন ধরে খালি পড়তেই থাকে, পড়তেই থাকে, কিন্তু কাজ আর হয় না। একটা পড়তে হতে একটা পড়ে, ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, ইন্টারমিডিয়েটে 2 বছর পড়ে, এরপরে 4 বছর পড়াশোনা করে, করার পরে যায় চাকরি ইন্টারভিউ দেওয়ার সময় টেন্স পড়ে, তারপরে টেন্স গোলায় ফেলে। আপনার এখানে কেউ জেনারেল শিক্ষিত আছেন কেউ? আমি ভুল বলতেছি কিনা, মানে জেনারেল পড়া দিয়েছেন এরকম দু একজন তো থাকার কথা, কেউ নাই আজকে ক্লাসে? জি হুজুর, আমি অদম আছি। আপনি অদম আছেন, আচ্ছা। কি তৌফিক খান ভাই নাকি? জি জি জি। আচ্ছা, আমি কি ভুল বললাম? ক্লাস 6 থেকে শুরু হয়, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, সব ক্লাসে টেন্স থাকে কিনা? জি জি। টেন্স ছাড়া তো আপনি ইংরেজি জগতে চলবে না, কিন্তু তারপর মানুষ ভুলে যায় কিনা বা গোলায় ফেলে কিনা কোনটা কোন টেন্সে বললো। জি জি, আচ্ছা, অবশ্যই। এখন আসেন, আমরা প্রথমে বুঝলাম যে টেন্স প্রথমত 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখন প্রত্যেকটা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে হয় ওই কাজটা সাধারণভাবে হবে, সাধারণভাবে, অথবা সাধারণভাবে বলতে কি, সাধারণভাবে হওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমনি সচরাচর হয়, অথবা এই কাজটা চলমান বা ঘটমান। সাধারণভাবে হয় কি, আমি একজন শিক্ষক হিসেবে ছাত্র পড়াই, এটা আমার একটা সাধারণ কাজ কিনা? জি। মানে আমি ইয়েস স্যার। যেটা ফিতরতগত, অভ্যাসগত ভাবে করি, এটাকে সাধারণ কাজ হিসেবে ধরায়। এই সাধারণ অভ্যাসগত যে কাজগুলো আছে, এগুলোকে ইংলিশে ইনডিফিনিট বলে। কি বলে? ইনডিফিনিট। ইনডিফিনিট বলে। Indefinite. টেন্সের ভাষায় ইনডিফিনিট টেন্স বলে। ইনডিফিনিট মানে সাধারণ কোনো কাজ সাধারণ। বুঝালে সেটাকে ইনডিফিনিট বলে। চলমান, আরবিতে আমরা একটা শব্দ জানি ইস্তেমরারি, নাকি? মাঝে। ইয়েস স্যার। জি। ইস্তেমরারি মাঝির ক্ষেত্রে, কিন্তু মজার বিষয় হচ্ছে ইংরেজিতে
বর্তমানে ইস্তেমরারি আছে, হালে ইস্তেমরারি আছে, মাঝে ইস্তেমরারি আছে, মুস্তাকবিলে ইস্তেমরারি আছে। মানে কি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কন্টিনিউয়াস আছে, পাস্টের ক্ষেত্রে কন্টিনিউয়াস আছে, ফিউচারের ক্ষেত্রে কন্টিনিউয়াস আছে। বুঝছেন? এই জন্য তো জি। বলছি যে আপনার আরবির সাথে তো পুরোটা মিলাইতে পারবো না। আরবি মাঝি আছে 7 প্রকার, নাকি 6 প্রকার থাকে, সর্বকার। অলিখিত 7 প্রকার আছে। আমি কি এটা ইংরেজি মিলাইতে পারবো বলেন? নো স্যার। সম্ভব না। আপনি সারাদিন টানাটানি করলে আমি মিলাইতে পারবো না। এর কারণ হচ্ছে যে টেন্স বাংলাতে এবং ইংলিশের মধ্যে এরা 4টা করে ভাগে করে রাখছে। বর্তমানে 4টা, অতীত 4টা, ভবিষ্যৎও 4টা। তো বাংলা আরবিতে যে মিলে, সরি, বাংলা ইংলিশে মিলে, আরবিতে যে আরবি মতো করে মিলাবেন। এখন আসেন, আমি বর্তমানে যে আপনাদেরকে পড়াচ্ছি এটার মধ্যে বর্তমানে চলমান কাজ আছে কিনা? এই যে আপনারা আমার ক্লাস করছেন বা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছেন, কাজটা চলমান কিনা? শোনা কাজটা চলমান জি কিনা? স্যার। চলমান। স্যার আমার শেখানো কাজটা চলমান কিনা? এই যে আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি, খাচ্ছি, করছি, বালকেরা ফুটবল খেলছে, এই কাজগুলো ঘটমান চলমান কিনা? জি। ইয়েস জি। স্যার। এই ঘটমান চলমান ইস্তেমরারি মানে চলমান কোনো কাজ যেটা আছে এটাকে বলা হয় কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হুম, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। আর সাধারণভাবে কন্টিনিউয়াস। শব্দটাকে কি বলে? সাধারণভাবে অভ্যাসগত কাজগুলোকে কি বলে? ইনডিফিনিট সাধারণ কাজগুলোকে কি বলে? ইনডিফিনিট Indefinitely. ইনডিফিনিট। ইনডিফিনিট In ইনডিফিনিট বলেন। ইনডিফিনিট, ইনডিফিনিট। ইনডিফিনিট, ইনডিফিনিট। কন্টিনিউয়াস, ইনডিফিনিট। কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, continuous. কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, ইনডিফিনিট, কন্টিনিউয়াস। ইনডিফিনিট ওকে? কন্টিনিউয়াস। ইনডিফিনিট কন্টিনিউয়াস। ইনডিফিনিট কোন কন্টিনিউয়াস। কাজ যদি Continuous. সাধারণভাবে, এবার বোঝেন, কোন কাজ যদি সাধারণভাবে সম্পূর্ণ হয় তখন তাকে ইনডিফিনিট বলে। কোন কাজ ইনডিফিনিট। যদি চলমান থাকে তখন তাকে কন্টিনিউয়াস টেন্স বলে। কন্টিনিউয়াস। ক্লিয়ার? এটুকু বুঝছেন? জি। ইয়েস জি। স্যার জি স্যার। কোন কাজ পরিপূর্ণ হয়ে গেছে, কোন কাজ পরিপূর্ণ পারফেক্ট। হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট, তখন বলে না কাজটা খুব পারফেক্ট হয়েছে, মানে পুরা ঘটিত, পুরোপুরি। ঘটনাটা পরিপূর্ণ ঘটে গেছে। এটাকে বলা হয় পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স, টেন্স। বুঝতে পারছেন? পারফেক্ট মানে কি পুরা ঘটিত। বললাম যে আব্দুর রহমান ভাত খেয়েছে, খাওয়া কাজটা কি হয়ে গেছে? শেষ। সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ হয়ে গেছে। আমি বললাম যে ভাই, জি স্যার, আপনার বোঝানোটা আমি বুঝতে পেরেছি, বোঝাটা আমার কি হয়ে গেছে? পারফেক্ট সম্পূর্ণ, সম্পন্ন হয়েছে। কমপ্লিট হয়ে গেছে। এই জাতীয় কাজগুলোকে বলা হয় Perfect. পারফেক্ট। এই জাতীয় কাজগুলো কি বলা হয়? পারফেক্ট পারফেক্ট। এখন মনে করেন আমি বললাম যে আমি তো আপনাদেরকে 1 ঘন্টা ধরে পড়াচ্ছি, মানে 1 ঘন্টা ধরে, এই 1 ঘন্টার সময়ের মধ্যে কাজ হয়েছে কিনা? হয়েছে। জি। Gina. জি স্যার। 1 ঘন্টার মধ্যে 1 Solomon. ঘন্টার তো কাজ হয়ে গেছে, কন্টিনিউয়াস। 1 ঘন্টার কাজ হয়ে গেছে, এরপরেও কাজটা চলমান আছে। বুঝছেন? এই জন্য যে 1 ঘন্টা হয়ে গেছে এটার জন্য হচ্ছে পারফেক্ট, আর এখনো যে চলমান আছে এটার জন্য কন্টিনিউয়াস। এই দুইটা মিলে হয় পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝছেন? ক্লিয়ার স্যার। ওকে। আচ্ছা, এবার আসি। ইনডিফিনিট। তাহলে পারফেক্ট। আমরা যদি বলি আরবিতে, সরি, ইংলিশে সাধারণত টেন্স 3 প্রকার। টেন্স বলতে বোঝায় ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়। ওই ক্রিয়াটা হয়তোবা অতীতকালে সম্পন্ন হয়েছিল, অথবা বর্তমানে সম্পন্ন হয়, অথবা ভবিষ্যতে হবে। এইটা বোঝাতে টেন্স হচ্ছে 3 প্রকার। যেটা বর্তমানে হয় প্রেজেন্ট টেন্স, যেটা অতীতে হয়েছিল পাস্ট স্যার টেন্স, যেটা ভবিষ্যতে হবে ফিউচার টেন্স। এইবার যদি ওই কাজটা বর্তমানে সাধারণভাবে হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। কাজটা অতীতকালে সাধারণভাবে হয়েছিল তাহলে পাস্ট ইনডিফিনিট। কাজটা সাধারণভাবে ভবিষ্যতে হবে তাহলে ফিউচার ইনডিফিনিট। আমি বিষয়টা বুঝাতে পারছি কিনা? জি আচ্ছা স্যার। আচ্ছা, 12টা নাম বলেন তো। এখানে তো ইয়াটা প্রত্যেকটা 3 প্রকার, সরি, মানে প্রথমত 3 প্রকার, পরে প্রত্যেকটা আবার 4 প্রকার, মিলে হয় মোট 12টা। 12টা নাম একজন বলেন তো, পরে আরো বোঝাচ্ছি।
প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, Past indefinite, ফার্স্ট পারফেক্ট, continuous, ফার্স্ট perfect পারফেক্ট continuous, কন্টিনিউয়াস, future indefinite, ফিউচার future future ইনডিফিনিট, continuous, indefinite, ফিউচার future কন্টিনিউয়াস, future perfect, perfect ফিউচার continuous. future পারফেক্ট, perfect, ফিউচার future পারফেক্ট কন্টিনিউয়াস, perfect continuous. কন্টিনিউয়াস, নিউয়াস, ঠিক আছে, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। Continuous. আচ্ছা, এবার আসেন, তা আমরা যেটা দেখলাম যে যদি আমরা একটু সংজ্ঞাগুলো বোঝার চেষ্টা করি, মনে করেন বর্তমান কালে আমাদের আর স্লাইড আছে, মনে করেন কোনো কাজ, কোনো একটা টেন্স মানে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়, তো ওই টেন্সটা বর্তমান কালে সাধারণভাবে ঘটছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। Present indefinite, অতীতকালে সাধারণভাবে ঘটেছিল, তাহলে কি বলবো? পাস্ট past ইনডিফিনিট। indefinite, পাস্ট ভবিষ্যৎকালে সাধারণভাবে ঘটবে, ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার? ফিউচার ইনডিফিনিট। ইয়েস স্যার। বর্তমানে চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস। present অতীতে চলমান continuous, ছিল, তাহলে কি? past continuous, ফার্স্ট ভবিষ্যতে কন্টিনিউয়াস, চলমান থাকবে, তাহলে কি হবে? future ফিউচার continuous, কন্টিনিউয়াস, Future ফিউচার কন্টিনিউয়াস। বর্তমান কালে কোনো কাজ এইমাত্র সম্পন্ন হয়েছে, তাহলে এটাকে কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট। present perfect, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে একটু কথা আছে, অতীতকালে দুটো কাজ একসাথে সম্পন্ন হয়েছিল এরকম বোঝায়, এটা আমরা ধীরে সুস্থে বোঝাবো, সমস্যা নাই, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তো ফিউচার পারফেক্টের ক্ষেত্রেও একই রকম, ভবিষ্যতের দুটো কাজের মধ্যে যেটা আগে সম্পন্ন হবে ওটা হচ্ছে ফিউচার পারফেক্ট, বা অতীতকালের ক্ষেত্রে ওটা হলো পাস্ট পারফেক্ট। আর আর কি পারফেক্ট কন্টিনিউয়াস, এটা আমরা আস্তে আস্তে বুঝাবো, নাহলে মাথা আওলা যাবে, আমরা সামনে আগাই। হ্যাঁ, এটা জাস্ট একটা তাত্ত্বিক, আমাদের 71 থেকে 72 পৃষ্ঠা দেখে আসি, এটা আপনি দেখলেও পাওয়া যাবেন। আচ্ছা, আমি একটু দেখাই, এখানে একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা আমরা পরে বুঝাবো, আজকে আর না বুঝাই। এটা চমৎকার মোটিভেশন আসছে। আচ্ছা, নতুন করে একটা ইয়া করি, কারণ এটা আবার একটু পরে লাগবে। জাস্ট 1 মিনিট স্যার, আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন স্যার, আমাদের সাথেই থাকবেন। present past future. আরে বাবা, কোথায় আগে থেকে ready করে নেওয়া plan। এত ফাইল জমে এসে কোনটা থেকে কোনটা যে বের করি, মাথার মধ্যে মাথা হ্যাং হয়ে যায়। আচ্ছা, দেখেন, এতক্ষণ যা লেকচার দিলাম সব বইয়ে আছে। 71 নম্বর পেজে আছে, কোন কাজ সম্পন্ন হয়, টেন্স কাকে বলে, টেন্স প্রধানত 3 প্রকার, প্রেজেন্ট টেন্স কি, পাস্ট টেন্স কি, ফিউচার টেন্স কি, তারপরে প্রত্যেকটা আবার 4 প্রকার। এই যে ইয়াটিয়া পাইছেন? আমি এতক্ষণ যা লেকচার দিলাম সব কোথায় ইয়েস পাবেন? স্যার। বইয়ে। বুঝতে পারছেন? এই যে যা লেকচার থেকে দিলাম প্রত্যেকটা বই থেকে, এখান থেকে নিয়ে নিয়েই স্লাইড গুলো বানানো হয়েছে। এই যে 72 পেজের মধ্যে এইটা সবাই যেটা দেখলাম, হাতে একটা টেন্স আছে, এটা আমরা হাতে বোঝানো বিষয়টা একটা রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, এটা ওখানে দেখবেন। হাতে বোঝাতে গেলে অনেক সময় লাগবে, এটা আমরা ওইখানে দিব, আপনি 2 বার 3 বার দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, সম্ভব হলে আবারও একটা আলোচনা করব, এটা ছবিটা আমরা পরে আলোচনা করব। এখন আসেন ওই যে ইনডিফিনিটের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। সহজ কথায় ইনডিফিনিট মানে কি? সাধারণভাবে সাধারণ সাধারণ কাজটা সম্পন্ন হওয়ার কাজ, সংগঠিত। সাধারণভাবে সম্পন্ন হওয়া কাজ। সেই সাধারণভাবে সম্পন্ন হওয়া কাজটা যদি বর্তমানে হয় তখন তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কাজটা যদি অতীতকালে সাধারণভাবে হয়েছিল তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। past indefinite tense, কাজটা যদি স্বাভাবিকভাবে ভবিষ্যতে Past হবে indefinite, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? ফিউচার ইনডিফিনিট। ইয়েস স্যার। আচ্ছা, এইটাই আপনার ওখানে সংজ্ঞা আকারে দেয়া আছে, এটা এখানে সংজ্ঞা আকারে দেয়া আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে, পাস্ট ইনডিফিনিট কাকে বলে, ফিউচার ইনডিফিনিট কাকে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, মানে বর্তমানে ভার্বের যে রূপ কাজ, এটা আমাদের সামনে আসবে।
ভার্বে যে রূপ কাজ কোনো কাজ বর্তমানে চলছে বা ঘটছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আজকে পাস্ট ইনডিফিনিটটাই শুধু ইনডিফিনিটটাই বুঝি। দেখেন আমরা আমাদের বোঝার সুবিধার্থে মনে রাখার সুবিধার্থে ইনডিফিনিটটাকে একসাথে শিখবো, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট তিনটাকে একসাথে শিখবো। ঠিক আছে, চলেন আজকে আমরা ইনডিফিনিটটা একটু শিখে ফেলি। আপনি প্রথমত এটা বুঝছেন তো টেন্স 3 প্রকার, প্রত্যেকটা 4 প্রকার, মোট কত প্রকার হয়? 12 প্রকার। 12 প্রকার। এই 12 প্রকার নামটা বলেন তো একজন দেখি, বলেন। প্রেজেন্ট ইনডিফিনিট, Present indefinite, present continuous, present perfect, present perfect continuous, past indefinite, past continuous, past perfect, past পারফেক্ট, perfect continuous, future indefinite, future continuous, future perfect, future perfect continuous. মাশাআল্লাহ। পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস জি, আরেকজন বলেন। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার 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 ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যে আরেকজন বলেন। Present indefinite, present continuous, present perfect continuous. Past indefinite, past continuous, past perfect continuous. Future indefinite, future continuous, future perfect continuous. Present indefinite, present continuous, present perfect continuous. Past indefinite, past continuous, past perfect, perfect continuous. Future indefinite, future continuous, future perfect continuous. আচ্ছা, নিশ্চয় বুঝে আসছে। জি। আচ্ছা, আমরা ইনডিফিনিটটা আজকে একটু আলোচনা করি। হ্যাঁ, ইনডিফিনিটটা নিয়ে ইনডিফিনিটটা দিব নাকি দিব পিছনে যে পর্যন্ত হলে এই পর্যন্ত হজম করার জন্য দিব, কোনটা? জি, হজম করার জন্য দিলে ভালো হয়। যে হজম করতে পারে এমন বুঝতে পারছেন। আচ্ছা, এখানে বেশি কিছু তো হজম করার নাই, খালি কয়েকটা টেন্স মানে কাজ বা ক্রিয়া। এটা 3 প্রকার, বর্তমানে হতে পারে, অতীতে হতে পারে, ভবিষ্যতে হতে পারে, সেই অনুযায়ী পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর ক্লাস করি ওদের ম্যাডাম, যত প্রত্যেকটা মোবাইল চালিয়ে না। প্রত্যেকটা 4 প্রকার। যদি সাধারণ ভাবে হয়ে থাকে তাহলে ইনডিফিনিট, চলমান থাকলে কন্টিনিউয়াস, পরিপূর্ণ হয়ে গেছে পারফেক্ট, কিছু অংশ পরিপূর্ণ হয়েছে, কিছু অংশ চলমান আছে পারফেক্ট কন্টিনিউয়াস। এতটুকু কথা। এটা যাতে আপনার সিনার মধ্যে বোঝে, একেবারে আপনার কাছে সহজ লাগে, এই জন্য এতক্ষণ বিভিন্ন ভাবে পেঁচায় পুচায় বলছি, বুঝছেন? আচ্ছা, তারপর আরেকটা, আচ্ছা আরেকটা শুরুতে এটা বুঝাই, এটাই থাক। আপনি এটা যাতে ইয়াটার মধ্যে, কিন্তু এটার মধ্যে একটা জিনিস বুঝাই, ডায়াগ্রামটা আজকে দিয়ে দিই। একটা ছবি আছে 73 নম্বর পেজে, 72, 73 নম্বর পেজে মনে হয় একটা ছবি আছে। এই যে এই ছবিটা আমাদের 73 নম্বর পেজে আছে। হ্যাঁ, চলেন এটাকে আমরা একটু বুঝার চেষ্টা করি। মনোযোগ দিবেন একটু, হ্যাঁ মনোযোগ দিবেন, প্রয়োজনে যতটুকুই বোঝেন এতটুকুই। যদি এর পরবর্তীতে এইটুকু বুঝে ফেলেন তাহলে পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট। মনে করেন এটা একটা সময়ের স্রোতধারা, সময় যাচ্ছে, আমাদের জীবন তো আর চলমান, তাই না? আমরা একটা সময় ভাবতাম বাপ না থাকলে চলবো কি, আজকে বাপ নাই ঠিকই দুনিয়া চলতেছে। আমাদের ওয়াইফরা ভাবতেছে আজকে আমার স্বামী না থাকলে দুনিয়া চলবে এমনি, স্বামী তো অনেকের নাই, দুনিয়া চলতেই আছে। তো সময় প্রবাহমান। আচ্ছা, এখন মনে করেন এইটা একটা একটা সময়ের খুঁটি ধরলাম, এটা হচ্ছে বর্তমান সময়, প্রেজেন্ট। এটা হলো বর্তমান সময়, প্রেজেন্ট। এই বর্তমান সময় প্রেজেন্টের আগে যা আছে সব কি বলতে পারবেন? Past। আর এই বর্তমানের পরে যা আছে সব কি ফিউচার ফিউচার। ভালোভাবে হয় না। আচ্ছা, মনে করেন এমন একটা কাজের কথা উল্লেখ করলাম যেটা বর্তমানেও ঘটে, অতীতেও ঘটেছিল, ভবিষ্যতেও ঘটবে। সাধারণ কাজ, যেমন মনে করেন সূর্য পূর্ব দিকে উঠে,
গতকালকে কোন জায়গায় উঠছিল, বা আজকে কোথায় উঠছে? পূর্ব দিকে। গতকালে কোন দিকে উঠছিল? পূর্ব দিকে। পূর্ব দিকে উঠছিল, পশ্চিমে অস্ত গেছিল। আগামীকালকে কোন দিকে উঠবে আর কোন দিকে ডুববে? পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে। প্রতিদিন একই একই কথা কিনা? এরকম যদি সাধারণ কোনো কাজ থাকে যেটা বর্তমানেও যেভাবে ঘটবে অতীতেও ঘটে, ওই যে বললাম আমি ছাত্র পড়াই, আমি ইংলিশ শিখাই, ইংলিশ শেখানোটা একটা কাজ, এমন কাজ যে গতকালকেও শিখাইছি, আজকেও শিখাচ্ছি, আল্লাহ হাতে বাঁচায় রাখলে আগামীতেও শিখাবো, নাকি? জি। এইরকম কাজ যেগুলো সাধারণভাবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জায়গাতে সাধারণভাবে করা যায়, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমি কথাটা বুঝাইতে পারছি কিনা? জি। আচ্ছা, এইবার মনে করেন এটা হলো পাস্ট, এটা তো ইনডিফিনিটের ঘর, তাহলে এই ঘরের নাম কি বলতে পারবেন? পাস্ট ইনডিফিনিট। এটা হানা বললেন, বুঝতেছেন কিনা? বেশি কি কঠিন হয়ে যাচ্ছে? অতীত, অতীত কাল এটা। এটা হচ্ছে পাস্ট আগের ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আগের ঘরটা বুঝি নাই স্যার। যে প্রেজেন্ট প্রেজেন্টের যে কথাটা বুঝেন এটা কেটে কেটে আসতে কথাটা বুঝতে পারিনি। বললাম, এমন কোন, মনে করেন আমাদের তো বাংলা বাক্য দেখেই বুঝতে হবে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আমি জি বললাম যে ছাত্ররা প্রতিদিন বিকালবেলা আসরের পরে মাঠে খেলা খেলে। এখন বলেন তো এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট না ফিউচার ইনডিফিনিট? প্রেজেন্ট কেন? কারণ এটা হচ্ছে গতকালকেও বিকালে আসরের পরে খেলছিল, আজকেও বিকালে আসরের পরে খেলে বা খেলেছে, সামনেও খেলবে। আগামীকালকেও খেলবে। ক্লিয়ার? জি জি সবাই বুঝতেছেন তো? জি এইবার মনে করেন এটা একটা সময়ের স্রোত দ্বারা, এই ঘরের নাম হচ্ছে, এই ঘরের নাম কি এটা জিজ্ঞেস করেছিলাম, এই ঘরের নাম কি বলতে পাস্ট, পারবেন? এই ঘরের নাম পাস্ট। না, পাস্ট না। ইনডিফিনিট, সরি ইনডিফিনিট ভার্ব। পাস্টও না ইনডিফিনিটও না, দুইটা মিলে পাস্ট ইনডিফিনিট। এই পাস্ট ঘরটা পাস্টও না ইনডিফিনিটও না, দুইটা মিলে পাস্ট ইনডিফিনিট। বুঝতেছেন? জি পাস্ট ইনডিফিনিট, জি স্যার বুঝতে পারছি। পাস্ট ইনডিফিনিট। এখন মনে করেন এভাবে একটা সময়ের স্রোত ধারা, এখানে আমরা একটা বর্তমান সময়ের খুঁটি দিলাম, এটা হলো বর্তমান সময়ের খুঁটি। কোনো একটা ঘটনা বর্তমান সময়ের খুঁটির থেকে আগে ঘটছে, মানে অতীতকালে ঘটছে। যেমন মনে করেন গতকাল রাতে আমি আপনাদেরকে ইংলিশের প্রিপোজিশন পড়িয়েছিলাম। প্রিপোজিশন পড়ানোর কাজটা কখন, বর্তমানে হয়েছে না ভবিষ্যতে হবে না অতীতে হয়েছে? অতীতে। অতীতে হয়েছিল, গতকাল রাতে পড়িয়েছিলাম, প্রিপোজিশন পড়িয়েছিলাম, কাজটা কখন সম্পন্ন হয়েছে? অতীতকালে। পাস্টে। অতীতে। এই খুঁটিটা হলো প্রেজেন্ট টেন্স, আর জি এর আগে এটা হচ্ছে পাস্ট টেন্স। তা ঘটনা কখন ঘটছিল? অতীতে পাস্টে, ঘটনা ঘটছিল অতীতে। পাস্টে। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট। বুঝছেন? জি আচ্ছা, গতকালকে আপনাদেরকে প্রিপোজিশন বুঝিয়েছিলাম, গতকাল রাতে আমি ভাত খেয়েছিলাম, গত সপ্তাহে আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম। ঘটনাগুলো, এই যে শ্বশুর বাড়ি যাওয়া, ঘটনা ঘটেছিল কখন? অতীতকালে। এই ধরনের সাধারণ অতীতকালের কাজকে পাস্ট ইনডিফিনিট বলে। ক্লিয়ার? জি জি সাধারণভাবে সম্পন্ন হওয়া বর্তমান কাজকে প্রেজেন্ট ইনডিফিনিট বলে, সাধারণভাবে অতীতকালে হয়েছিল এটাকে পাস্ট ইনডিফিনিট বলে। এবার মনে করেন আমরা ধরলাম এটা, এই ঘরের নাম হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ঘরের নাম কি? ফিউচার ইনডিফিনিট, ভবিষ্যৎকাল। সাধারণ ভবিষ্যৎকাল। মনে করেন এটা সময়ের স্রোত ধারা, এটা একটা সময়ের স্রোত ধারা বাম দিক থেকে ডান দিকে আসতেছে, এটা একটা বর্তমান সময়ের খুঁটি ধরলাম, বর্তমানে আমি আছি, এটা দাঁড়ায় আছি। এমন একটা ঘটনার কথা বললাম বাংলা বাক্য যেখানে কাজটা ভবিষ্যতে সম্পন্ন হবে সাধারণভাবে। যেমন মনে করেন আগামীকাল আমি ঢাকা যাব, যাওয়া কাজটা কখন সম্পন্ন হবে? আগামী ফিউচার আগামীকালকে। এইটাকে ইনডিফিনিট। বলা হয় হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এটা কি বলে? ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট। এটাও বুঝছেন?
ইয়েস স্যার। জি জি। স্যার। আচ্ছা, যদি তো এটা বোঝেন সাধারণ তাহলে জি বলেন স্যার। স্যার এই কাজটা কি সাধারণ হয় কিভাবে? বর্তমান সাধারণ অতীত পাস্ট প্রেজেন্ট সাধারণ অতীতকাল, বর্তমান সাধারণ অতীতকাল, সাধারণ ফিউচারে ভবিষ্যৎকাল। সাধারণ হয় কিভাবে স্যার এটা? এই যে আমি ঢাকা যাব। আমি ঢাকা যাব, যাওয়া কাজটা আমার সাধারণভাবে হবে, সম্পূর্ণ হবে, ভবিষ্যৎকালের মধ্যে সম্পূর্ণ হবে সাধারণভাবে। এটা বলছিলাম যে সাধারণভাবে যাওয়া হবে, মানে যে আমি আগামীকালকে ঢাকা যাব, সাধারণ একটা কাজ। আগামী বছর বেঁচে থাকলেও হজে উমরায় যাব বা হজ উমরা করব। যদি আপনারা ভালো করেন তাহলে এই 30টা সাধারণ ক্লাসের পরে আমি আপনাদেরকে আরো ক্লাস করাবো, সাধারণভাবে করাবো। এই এই জন্য কাজ করতেছে আরবিটা তো মুজার মধ্যে এসে বুঝছেন না বুঝছেন? সবাই বলতেছে একটা আচ্ছা, তাহলে এবার আসেন আমরা বাকি অংশটা যেদিন যেটা বুঝাবো ওই দিন একে একে বুঝালেই ভালো হবে, তাই না? আজকে ইনডিফিনিটটা একটু দেখাই। আচ্ছা, এইটুকু কি বুঝছেন? এইটুকু বুঝেছেন? ইয়েস স্যার। জি স্যার, আমি বুঝেছি স্যার। আচ্ছা, মাশাআল্লাহ। সবারই তো বোঝানো সম্ভব না, হয়তো একটা হালকা ভাবে একটু মনোযোগ থাকতে হবে, গভীর মনোযোগ। আশা করি আপনাদের মনোযোগ ছিল, পজিটিভ, থিঙ্ক পজিটিভ। আচ্ছা, আমরা ইনডিফিনিটটা দিব না দিব না? আচ্ছা, মনে করেন দেই, একটু হালকা ধারণা দিই। কত বাজে? 8 বাজে, 15 পর্যন্ত একটু দেই, হ্যাঁ 15 পর্যন্ত দেই। আচ্ছা, মনে করেন, দেখেন খুব মজার বিষয়, খুবই সিম্পল, খুবই সাধারণ, আপনি সব পারবেন ইনশাল্লাহ। মনে করেন ইনডিফিনিট টেন্স সম্পর্কে, যার আরেক নাম হচ্ছে সিম্পল টেন্স। সাধারণ ভাবে, এই যে সিম্পল মানে কি, খুব সিম্পল লাইফস্টাইল মেনটেন করে, মানে কি সাধারণ জীবন যাপন করে, তাই না? গ্যাসের লাগে। সো হুম। ইনডিফিনিট টেন্স, গ্যাসের লাইন 1500 টাকা একটু মিউট করে রাখেন, এটা ভালো হবে। 1500 টাকাতে আমরা তো 1900 টাকাতে কিনি। আচ্ছা, ইনডিফিনিট টেন্স, আচ্ছা অক্টোবরে সব ফাঁস করে দিলে তো সমস্যা। ইনডিফিনিট টেন্স সম্পর্কে মানে আজ এই ক্লাসের মধ্যে আমাদের এখন একটু আলোচনা করি ইনডিফিনিট টেন্স সম্পর্কে, যেখানে যারা একটা নাম হচ্ছে সিম্পল টেন্স। সিম্পল টেন্স বলতে কি বোঝায়? সাধারণভাবে সম্পন্ন হওয়া কোনো কাজকে বোঝায়। ইনডিফিনিট বা সিম্পল টেন্স বলতে কি বোঝায় বলেন? ইনডিফিনিট বা সিম্পল টেন্স বলতে কি বোঝায়? সাধারণভাবে সম্পন্ন হওয়া কোনো কাজকে বোঝায়। সেই সাধারণভাবে সম্পন্ন হওয়া কাজটা বর্তমান কালেও হতে পারে, অতীতকালেও হতে পারে, ভবিষ্যৎকালেও হতে হতে পারে। পারে। হতে ক্লিয়ার? পারে। ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, এখন যদি কাজটা, তার মানে মোট 12 প্রকার। এখন আমরা শিখবো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তিনটাকে একসাথে শেখার উদ্দেশ্য হলো যাতে আমাদের মনে থাকে। এদেরকে একত্রে শেখার কারণ হচ্ছে সহজে মনে রাখার জন্য। আচ্ছা, এবারে প্রেজেন্ট ইনডিফিনিট, কোনো কাজ বর্তমান কালে সাধারণভাবে, দেখেন বারবার একটা কথা আসতেছে, সাধারণভাবে। ক্লিয়ার করছেন? খেয়াল করছেন জি বিষয়টা? স্যার। কারণ হচ্ছে যে এটার নাম সিম্পল বা ইনডিফিনিট। ইনডিফিনিট মানে সাধারণ, আর একটা শব্দ আছে বর্তমানে। কোনো কাজ বর্তমান কালে আসার কারণে প্রেজেন্ট, সাধারণভাবে আসার কারণে ইনডিফিনিট, সম্পন্ন হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, সাধারণ বর্তমান কাল বলে। নিয়ম কি? প্রথমে সাবজেক্ট আসবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। প্রেজেন্ট ফর্মকে কি বলে মনে আছে? V1। ভার্বের V1 আসবে, তারপরে অবজেক্ট আসবে। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। এখানে ইটস হলো কেন একটু পরে বুঝাবো। আপাতত এতটুকু জানেন, ইটের সাথে ইটস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস হয়, এটা আমরা একটু পরে বলতেছি। চিরন্তন সত্য অভ্যাস নিকট ভবিষ্যৎ হলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, এটা আমরা পরে কালকে আবারও আলোচনা করবো, সমস্যা নেই। আর অতীতকালে সাধারণভাবে কোনো কাজ সম্পন্ন হয়েছিল এটা বুঝাইলে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। পার্থক্যটা কোথায়? এখানে মূল ভাবটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিটের সময় প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ফর্মে। আর এখানে কোন ফর্মে হবে? এখানে হবে অতীত, পাস্ট ফার্স্ট ফর্মে। ফর্মে। পাস্ট মূল ফর্মে। ভার্বের পাস্ট ফর্মটা হবে, বাকি সব ঠিক থাকবে। যেমন আগে ছিল হি ইটস রাইস, ইটস এর পাস্ট ফর্ম হচ্ছে এট, হি এট রাইস।
আচ্ছা, আমি আপনাদের এখানে দাগাদাগি করার জন্য উপরের দিকে হচ্ছে ওই যে ড্রয়িং এর ইয়াটা আনি, ওটাকে রিমুভ করতে একটু সময় যায়, এই জন্য কথা বলতে দেরি হয় আর কি। একইভাবে কোনো কাজ ভবিষ্যৎকালে সাধারণভাবে সম্পন্ন হবে বুঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স বলে। গঠনের নিয়ম হলো সাবজেক্টও থাকবে, অবজেক্টও থাকবে, সবই থাকবে, মাঝখানে ভার্বের রূপটার পরিবর্তন হবে। সেই রূপটাকে ভবিষ্যতের জন্য শ্যাল বা উইল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম মানে কি? Past participle ফিউচার form. ভার্ব না, ভার্বের 3 নম্বর রূপ, যার আরেক নাম হচ্ছে V3, Past participle. পাস্ট বর্তমান, পার্টিসিপল ফর্ম। অতীত, কাল। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, যেমন হি উইল ইট রাইস, সরি আমি এখানে বর্তমানে, ভবিষ্যৎ। আমি এক্সট্রিমলি সরি, আমার ঘুম চলে আসছিল বা ইয়ার মধ্যে আমি অন্য একটা ফিগারে চলে গেছিলাম, যার কারণে আমি এতে বলতে যে আমরা তো এখানে সাধারণ ভবিষ্যৎকাল আলোচনা করতেছি, সেখানে শ্যাল উইলের পরে ওই প্রেজেন্ট ফর্মটাই বসবে। আমি এখানে V3 কেন লিখছি? V3 পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এটা অন্য, ওই একই প্রেজেন্ট ফর্মটাই হবে, শুধু সামনে কি বাড়বে? উইল বাড়বে। বুঝতেছেন? আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই, আজকে তো প্রথম দিন। স্যার আপনার টেন্সটা মনে হয় এখন, বেশি ক্লান্ত লাগছে না? হ্যাঁ আমার মনে হচ্ছে স্যার একটু ক্লান্ত লাগতেছে। না ঠিক আছে, আমার একটু একটু হঠাৎ করে ক্লান্তি চলে আসছিল। আচ্ছা সমস্যা নাই। এখানে একটা জিনিস দেখেন না, আমরা ছেড়ে দিব আপনাদেরকে, আজকে দেখলে আজকে আপনি হালকা একটু রেস্টে চলে যান তাড়াতাড়ি স্যার। সাবজেক্টের পরে সবার ক্ষেত্রে সাবজেক্ট একই থাকবে। সাবজেক্ট কি কে? ওই যে আই, উই, ইউ, হি, সি, মাসুম, ফাতেমা, মাই ফাদার, এগুলো হচ্ছে সাবজেক্ট। অবজেক্ট কি? আর ভার্বের ক্ষেত্রে ভার্বের ভার্ব। V1 যদি হয় তাহলে হচ্ছে সিম্পল প্রেজেন্ট, ভার্বের V2 হলে সিম্পল পাস্ট, উইল প্লাস V1 বা শ্যাল প্লাস V1 যদি হয় তাহলে হচ্ছে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, আমি আবারও আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি। আপনাদের আজকে পড়া থাকলো 169 পেজ, ভার্বের রূপগুলো 168 69 পেজ। পাশাপাশি আপনি এই এই কয়টা পেজ একটু পড়ে আসবেন। সেটা কি? ওই যে 70 পেজে যেটা আছে, 71 পেজ, সরি 71 পেজটা পড়ে আসবেন। হ্যাঁ, একদম সিম্পল, 12টা নাম মুখস্থ করে ফেলবেন। এরপরে 72 পেজে তো ছবি ওই একই, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, কালকে এভাবে শুনবো। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর টেন্সের এই 12টা নাম হাতেরটা ভিডিও দিয়ে দিব। আর 74 নম্বর পেজটা এই তিনটা বুঝাইছি আর কি আজকে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তিনটা বুঝাইছি, বাকিটা যখন যেখানে আসবে আমি বুঝাই দিব, শেষ হয়ে যাবে। এই ইনডিফিনিট টেন্স কাকে বলে? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি কি? এই 77 পেজ পর্যন্ত রিডিং করবেন, আর সামনে এগুলো একটু কি করে আসবেন, মোতালা করে আসবেন। ঠিক আছে, মোতালা করে আসলে আমি যখন বুঝাবো তখন জিনিসগুলো আপনি কিছুটা বুঝতে পারবেন, সমস্যা নাই। আপনাকে আপাতত পড়া দিতেছে হচ্ছে এই 77 পেজটা পর্যন্ত, আর হচ্ছে 169 পেজটা দেখবেন, 76 অর্থাৎ 68 69, 168 এবং 169 ওই শেষের দিকে যে ভার্বগুলো আছে, আমরা যদি যাই দেখেন 1 6 9, এই যে 1 6 9 দেখবেন, এই যে যেটা বুঝালাম, ডু করা, ডু ডিড ডান, অথবা 168 পেজে যে ভার্ব আছে, ফেল কাকে বলে। ঠিক আছে, এবং আপনার ভার্বের এই পেজটা 169 পেজ, এইটুকু পড়া থাক আজকে, থাকবে এই পর্যন্ত। জি স্যার। আচ্ছা, আশা করি আগামীতে আপনি টেন্স বুঝে যাবেন। এরপরেও টেন্স কে এত গ্লান্স বুঝার জন্য আমরা আরো ভিডিও আপনাদেরকে পিছনে ভিডিও দিয়ে দিব, যাদের সময় সুযোগ আছে, যাদের অধিক আগ্রহ আছে তারা দেখবেন। হ্যাঁ, কথা আছে না, ইনশাআল্লাহ। ওয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। এখন একবার বলছেন স্যার যে পড়া দিতেছে কইরা কুলাইতে পারতেছি না, এটা মধ্যে পড়া তো অল্প, আর যা পড়ায় সে তো আমি ক্লাসেই বুঝাই দিই নাকি? যা পড়া
আপনি যা সারাদিন বসে এখানে পড়বেন ওই 171 শুধু 71 থেকে নিয়ে 77 পৃষ্ঠা পর্যন্ত যা পড়বেন সবই তো আমি পড়ায় দিছি। 71 পেজে কি আছে? টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা 4 প্রকার, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ টেন্স 12 প্রকার। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12 প্রকার। এখানে আর কিচ্ছু পড়ার নাই। এখানে ওই 12টা নাম এখানে একটা সুন্দর নকশা আকারে দেওয়া আছে, আর কিচ্ছু নাই। এই বইয়ের মধ্যে হাতে আছে আর এখানে নকশা আছে। আচ্ছা, এগুলো যাক, এই রিডিং একটু পড়বেন। মানে আমরা সামনে যে কথাগুলো বুঝাই দিছি আপনাকে, এই কথাগুলো বোঝানোর জন্য এটা একটু দেখে রাখবেন। হ্যাঁ, 75, 76 একবার করে রিডিং পড়বেন। 77 এই পর্যন্তই থাক। ঠিক আছে স্যার, আজকে একটা মোটিভেশন কোথায় যেন আসছিল ভার্বের ওখান থেকে মুখস্থ করার জন্য দিয়ে দেন 2-3 পৃষ্ঠা, ভালো হয়। যে ভার্ব 171, এখান দিয়ে ভার্ব 2-1 পৃষ্ঠা দিলে মুখস্থ করার জন্য আপাতত ভালো হয়। এক ভাই পৃষ্ঠায় আপনি পড়েন, এক বসে পৃষ্ঠায় বসে পড়েন। করেন না ভাই। আজকে এক পৃষ্ঠায় করেন, 169 পৃষ্ঠায় করেন, 2 পৃষ্ঠার দরকার নাই। এক পৃষ্ঠায় বলতে স্যার যা পড়া দেন তাই করলে হয় না। আপনি এক Yes, sir. পৃষ্ঠায় করেন। হ্যাঁ, এখানে ইউ শুড রিমেম্বার দ্যাট you should don't need to you don't need to be just like others. You should be yourself, just like be yourself. আপনি আপনার মতো হতে পারেন যদি, তাহলে যথেষ্ট। এই ছবিটা দেখে আপনি কি বুঝতেছেন? আপনার মনে কি কথা আসতেছে বলতে পারবেন? যেমনি আমি সুন্দর আমারটাই আমি মনে করি আরেকজন কি বুঝলেন? নাকি কেউ কিছু বুঝলেন না এই 15 জন মানুষের মধ্যে? দেখেন, ভালোভাবে খেয়াল করেন, এই চামচটা, এই চামচটা, এই চামচটা, এই চামচটা, এগুলো একই রকমের না, এইটা ডিফারেন্ট। কারণ আপনাকে সমাজে আর 10 জন যেভাবে চলে এইভাবেই আপনাকে একটা কিছু হইতে হবে, বিষয়টা এমন না। আপনি আপনার মতো হন। আপনি এর আগে বলেছিলাম প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে, আপনি চাইলেন যে মাহমুদুল হাসান ভাইয়ের মতো এরকম ইংরেজি শিখবো বা এটা শিখবো ওটা শিখবো, দরকার নাই। আপনি আপনার মতো হন। আপনার মধ্যে হয়তো আল্লাহ তাআলা কোরআনের এত সুন্দর করে পড়ার যোগ্যতা দিয়েছে, যেটার জন্য হাজারো মানুষ আপনাকে অনুসরণ করবে বা করে বা আগামীতে করবে। আপনার মধ্যে হয়তো বা এমন ভালো রান্নার গুণ আছে, আপনার রান্নার খাওয়ার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করবে। আপনার মধ্যে হয়তো এমন গুণ আছে যে আপনি এত সুন্দর করে বুঝাইতে পারেন একটা জিনিস, আপনার কাছে মানুষ বোঝার জন্য মানুষ আসবে। আপনার মধ্যে হয়তো এমন একটা যোগ্যতা আছে যে যোগ্যতাটা দিয়া মানে মানুষ নেওয়ার জন্য পাগল, আপনার পরামর্শ নেওয়ার জন্য লাখ লাখ টাকা ভিজিট দিবে। আছে কিনা এরকম? এক একজনের মধ্যে এক এক যোগ্যতা আছে কিনা? জি স্যার। তাহলে আপনি আপনার মতো হন। আপনি আপনার মতো হন। সোয়াট অ্যানালাইসিস করেন। সোয়াট অ্যানালাইসিস মনে আছে? এস্তে স্টেন জি হতে কি বলে, ভাই। ডাব্লিউ তে হচ্ছে উইকনেস, ওতে হচ্ছে অপরচুনিটি, টিতে হচ্ছে থ্রেট। এগুলো আপনি খুঁজে বের করেন, বের করে নিজের মতো হন, অন্যের মতো হওয়ার। আমাদের অসুখী হওয়ার বড় একটা কারণ হলো আমরা নিজেদেরকে অন্যের সাথে তুলনা করি। আমি যদি এখন তুলনা করি যে মাশাআল্লাহ আশিকুদ্দিন ভাই কি সুন্দর চমৎকার চেহারা, এখন আমার কি আল্লাহ তাআলা অসুন্দর করে বানাইছে? আমি কালা হই, ধলা হই, ল্যাংড়া হই, খুড়া হই, বলেন তো দুনিয়াতে সবচেয়ে যে কালা মানুষটা, তার জন্য কেউ কাঁদে কিনা? কেউ জি অপেক্ষায় স্যার, থাকে কিনা? কান্দে অবশ্যই। কেউ না থাকুক, তার বাপ মায়ে ভাই বোন তার অপেক্ষায় থাকে কিনা? তাকে নিয়ে কেউ ভাবে কিনা? আফ্রিকার জি স্যার, সবচেয়ে ভাবে। কালো নিগ্রো যে মানুষটা, তাকে নিয়েও কেউ ফিকির করে কিনা? হ্যাঁ স্যার, করে। অবশ্যই করে। তার জন্য কেউ না কেউ করে। তাইলে হচ্ছে দুনিয়াতে কেউই মানে ইয়া না। তো এইরকম জায়গা থেকে আমরা যখন কখনোই কি করব না, অন্যের সাথে তুলনা না করে, কম্পেয়ার না করে, অন্যের যোগ্যতা থেকে ঈর্ষান্বিত না হয়ে, মানে অধিকাংশ দুনিয়াদার মানুষ অসুখের মধ্যে ভুগে শুধু অন্যকে তুলনা দেখে। এই যে আপনি আমাকে যদি ফেসবুকে আমার টাইম লাইনে দেখেন, আমার টাইম লাইনে দেখবেন গাড়ি নিয়ে ঘুরতেছি, কখনো দেখবেন প্লেনে চড়তেছি, হেলিকপ্টারে যাচ্তেছি, এটা উঠতে উঠতে যাচ্তেছি। না, আমার জীবনে তো কত দুঃখ আছে, যন্ত্রণা আছে, ব্যথা আছে, না পাওয়া আছে,
কারণ আপনি যদি আমার সাথে কম্পেয়ার করেন তাহলে আপনি সুখী হবেন না অসুখী হবেন? অসুখী হবেন। তা আমরা ফেসবুকে অধিকাংশ মানুষ 100টা ছবি তুলে তার মধ্যে সবচেয়ে বেস্ট যেটা ওইটাই আপলোড দেয়, বাকি 99টা বাদ দেই। তো এই জায়গাগুলো দেখে বাপ রে বাপ, অমুকে তো কি সুখী, অমুকে তো অনেক কিছু আছে। হ্যাঁ। তো এখন এটা হচ্ছে আমাদেরকে যেটা হবে, আমরা অন্যের মতো হওয়ার চেষ্টা না করে, অন্যকে অনুসরণ না করে আমার মতো আমি হব, আমার মতো আমি হব, ঠিক আছে? এটা হচ্ছে বি ইয়োর সেলফ। আপনি আপনার মতো হন, এটাই দেখবেন যে হাজার মানুষকে আকৃষ্ট করবে, হাজার মানুষের উপকারের কারণ হবে। সো এইটাই আর কি কথা, আজকের জন্য এইটুকুই। দ্যাটস অল ফর টুডে। আজকে এই পর্যন্ত থাক নাকি? কথা বেশি বলি, কি করব বলেন? ভালো লাগে। কথা না বললে তো স্যার ঘুমাইবো। আচ্ছা, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই, পরের ক্লাসে আবারও দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা।